বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবার এমন এক মাইনকার চিপায় ফেসে গেছেন যে চরম আতঙ্কে আগেভাগে তিনি নিজেই পালানোর পথ রেডি করে রাখছেন। গদিতে বসার 2.5 মাস পার হতে না হতেই চারিদিক থেকে যেন ঘোর অন্ধকার দেখছেন তিনি। যে কোনো সময় যদি চারিদিক থেকে আচমকা ঘেরাও হয়ে যায় তাহলে তো আর পালানোর কোনো কুল কিনারাই থাকবে না। এদিকে ইরানের কারণে কপাল খুলে গেল শেখ হাসিনার। পালানোর পথ খুঁজছেন তারেক রহমান। চীন, রাশিয়া ও ভারতের খেলা শুরু। অবশেষে পূরণ হতে চলেছে আওয়ামী লীগের মনের আশা। আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, রাজনৈতিকভাবে সক্রিয়, দেশে ফিরে আসা, যেভাবেই বলেন না কেন সেটা ত্বরান্বিত হয়েছে। ত্বরান্বিত মানে কাজের গতি বৃদ্ধি পেয়েছে, খুব দ্রুততার সাথে তারা এগোচ্ছে। যে শান্তি চুক্তিটা ব্যর্থ হলো, এখন শেখ হাসিনা ফিরবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আস্তে আস্তে দেখবেন অনেকের জামিন হবে, আস্তে আস্তে দেখবেন অনেকে ফিরবে। এটার মধ্যে ভারতের যেমন সমর্থন থাকবে, চীনের সমর্থন থাকবে, রাশিয়ার সমর্থন থাকবে, কারণ এক শেখ হাসিনার প্রতি প্রত্যেকটা রাষ্ট্রনায়কের আস্থা আছে। জানিয়ে দেবো এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। দর্শক, শুরু অংশ শুনেই হয়তো বা বুঝতে পেরেছেন যে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবার এমন এক মাইনকার চিপায় ফেসে গেছেন যে চরম আতঙ্কে আগেভাগে তিনি নিজেই পালানোর পথ রেডি করে রাখছেন। গদিতে বসার 2.5 মাস পার হতে না হতেই চারিদিক থেকে যেন ঘোর অন্ধকার দেখছেন তিনি। 2024 সালের 5 আগস্টের সেই বিশাল দিনের কথা তো সবার স্মৃতিতে একেবারে টাটকা। টানা 15 বছর ধরে ক্ষমতার দাপট দেখানো শেখ হাসিনাকে যখন ক্ষুব্ধ জনতা সেলফ তুড়ি মেরে উড়িয়ে দিল, তখন তার পালানোর জন্য কোনো নিরাপদ রাস্তায় কিন্তু খোলা ছিল না। সে ভয়ঙ্কর দৃশ্য মনে করে হয়তো তারেকের দলের ভেতরে এখন রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গেছে, কারণ তারা খুব ভালো করেই জানেন যে হাসিনার সরকার 15 বছরের শিকড়ে গেলেও শেষমেশ টিকে থাকতে পারেনি। সেখানে তারেকের মাত্র 2.5 মাসেরই নড়বড়ে গদি যদি উল্টে দিতে বিক্ষুব্ধ জনতার 2 মিনিটও সময় লাগবে না। আর তাই তো এবার পাক্কা শিয়ারা হয়ে আগে থেকেই নিজের পালানোর গোপন সুড়ঙ্গ খুঁড়তে শুরু করেছেন তারেক রহমান। কিন্তু হঠাৎ করে কিসের এত ভয় তার? কাদের চোখ রাঙানিতে তিনি আজ এত দিশেহারা? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নতুন তৈরি হতে যাওয়া এক দামি বাসভবনের নিচে। উন্নত বিশ্বের বড় বড় দেশের সরকার প্রধানদের সরকারি বাড়িগুলোর দিকে তাকালে রীতিমতো যেন চোখটা ছানা বড়া হয়ে যায়, কারণ তাদের বাড়িগুলোর বাইরে যেমন চোখ ধাঁধানো জাঁকজমক থাকে, ঠিক তেমনই ভেতরে থাকে একদম কড়া পাহারা। সেখানে মশা গলারও কোনো উপায় নেই। তবে আজকাল শুধু বাহিরের চাকচিক্যর গার্ড দিয়ে কোনো বাড়ির আসল ক্ষমতা মাপা যায় না। আসল খেলাটা থাকে একেবারে মাটির নিচে। বিপদের সময় বড় নেতারা যেন অতি দ্রুত এবং নিরাপদে কেটে পড়তে পারেন, তার জন্য বানানো হয় গোপন হ্যালিপ্যাড কিংবা অনেক বড় হামলা ঠেকানোর মতো বিশাল বাংকার। এই জিনিসগুলো তারা মূলত দেশের সবচেয়ে বড় সুরক্ষার জন্যই তৈরি করেন। কিন্তু তারেকের সরকারের বর্তমান অবস্থা একদম আলাদা। এখানে সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকায় এমন বিশাল বাংকার বানানো হচ্ছে শুধুই নিজের গদি আর প্রাণ বাঁচানোর এক আগাম প্রস্তুতি হিসেবে। 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার বিশাল সুনামি সময় হাসিনা যখন গণভবনে আটকা পড়লেন, তখন তার অবস্থা ছিল অথই জলে হাবুডুবু খাওয়ার মতো। পুরনো সেই গণভবনের নিচে যদি অন্য দেশের মতো সরাসরি পালানোর কোনো গোপন টানেল বা সুড়ঙ্গ থাকতো, তাহলে হয়তো হাসিনাকে ওই দিন সামরিক হেলিকপ্টারের জন্য ওভাবে বুক চাপড়ানো অপেক্ষায় প্রহর গুনতে হতো না। এই জব্বর শিক্ষাটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তারেক রহমান। তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন দেশের মানুষের মেজাজ কখন বিগড়ে যায় তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই হাসিনার সরকারের সেই একই ভুলের ফাঁদে তিনি পা দিতে রাজি নন। বিগত সরকারের মতো অবস্থা যেন তার না হয়, সেটা ভেবে তিনি এখন দিকবিদিক শোনো। ক্ষমতার দম্ভ একদিন মাটিতে লুটিয়ে পড়তে পারে, এই কথা তিনি ভালো করেই জানেন। তাই তো পণ্ডিতি না করে নিজের পথ নিজেই খুঁজে বের করেছেন। দীর্ঘ 17 বছর দেশের বাইরে থাকার পর গত বছর ডিসেম্বরে যখন তারেক রহমান দেশে ফিরলেন, তখন তার ঠিকানা হলো গুলশান এলাকার 196 নম্বর বাড়িতে। সেখান থেকেই এখন পুরো দেশ চালানোর কাজ চলছে। কিন্তু একটা রানিং প্রধানমন্ত্রীর জন্য এরকম একটি সাধারণ আবাসিক এলাকায় বাড়ি নিরাপত্তার দিক থেকে কতটা বিপদের দিকে সেটা সবাই বোঝে। সারাক্ষণই যেন চাপা ভয় কাজ করে। ভিআইপি চলাফেরার কারণে আশেপাশের সাধারণ মানুষের চলাফেরায় যেমন চরম সমস্যা হচ্ছে, তেমনি তার নিজস্ব স্পেশাল গার্ড বা SSF সদস্যের জন্য এই খোলা জায়গায় নিরাপত্তা দেওয়াটা একটা বিশাল ঝামেলার কাজ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় যদি চারিদিক থেকে আচমকা ঘেরাও হয়ে যায় তাহলে তো আর পালানোর কোনো কুল কিনারাই থাকবে না। এই আতঙ্কে মূলত রাতের ঘুম হারাম হয়ে গেছে তারেকের দলের শীর্ষ মহলের। আর এই তড়িঘড়ি করে এক নতুন মেগা বাড়ি বানানোর বিশাল কাজ হাতে নেওয়া হয়েছে। এই বাড়ি বানানোর নামে চলছে বিশাল এক আয়োজন। সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন যাচ্ছে। তারা ভাবছে, আচ্ছা এত তাড়াহুড়ো কিসের? আসলে ভেতরের খবর হলো তারেক এখন আর খোলা জায়গায় থাকতে সাহস পাচ্ছেন না। তাদের মনে সবসময় একটা ভয় কাজ করে। মনে হচ্ছে এই বুঝি কেউ এসে গদি কেড়ে নিল। তাই তারা এখন এমন এক জায়গায় যেতে চাইছে যেখানে তাদের কেউ আর ছুতে পারবে না। আর এই কারণেই রাজধানীর মিন্টো রোড আর হেয়ার রোডের মতো জায়গায় 5 থেকে 6টি বিশাল বিশাল ভবন একসাথে নিয়ে তৈরি হচ্ছে এই নতুন মেগা প্রজেক্ট। তবে আসল চমকটা মাটির ওপরে নয়, বরং মাটির অনেক নিচে। বিদেশের দামি ডিজাইনে মাটির গভীরে তৈরি করা হচ্ছে সেই বাংকার আর পালানোর গোপন রাস্তা। আর এমনভাবে এই গোপন সুড়ঙ্গ সাজানো হচ্ছে যাতে কোনো চরম বিপদের মুহূর্তে এক মুহূর্ত দেরি না করে সোজা নিরাপদে সরে পড়া যায়। শেখ হাসিনার মতো যেন শেষ মুহূর্তে আটকা পড়ে জনতার হাতে নাকানি চুবানি খেতে না হয়। আর তার জন্যই তো এই মাস্টারম্যানটা প্ল্যান করা হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে বানানো হচ্ছে এই মাটির তলার রাস্তা। কিন্তু আসল প্রশ্ন হলো, তারেক সরকার কেন এত ভয় পাচ্ছে যে তাকে মাটির তলায় লুকাতে হবে? কে তাদের নাকের ডগায় এমন বিশাল ভয় ধরিয়ে দিল? তারা কার ভয়ে এত কুকড়ে আছে?
আসল কাহিনী হলো তারেক সরকার খুব ভালো করেই জানে তাদের পায়ের তলার মাটি কতটা নরম। বর্তমান সরকারের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নিজেও কিন্তু এই বিষয়ে একটা বড় কথা বলেছেন, যা সবার মুখে বেশ ভালোভাবে ধামাচাপা দেওয়ার মতো। তিনি পরিষ্কার করে বুঝিয়েছেন, দেশে যদি ভালো শাসন না থাকে, মানুষের অধিকার যদি ঠিকঠাক মতো আদায় না হয়, তাহলে মাটির নিচে শত শত কোটি টাকা খরচ করে বানানো কোনো বাংকার বা সুড়ঙ্গ দিয়েও কিন্তু সেই সুরক্ষাটুকু হবে না। দিন শেষে মানুষের ক্ষোভের মুখে এইসব দামি আয়োজন কোনো কাজেই আসবে না। এই চরম সত্যটা তারেক সরকার যত তাড়াতাড়ি বুঝবে, ততই যেন তাদের জন্য ভালো। আর তা না হলে সেই সুড়ঙ্গ বানানোর মাসুল ফরায় গন্ডায় মেটাতে হতে পারে। এই পুরো ঘটনা প্রমাণ করে রাজনীতিতে কেউ অতি চালাক হয়ে পার পায় না। এই কারণেই আমি বলছি যে শেখ হাসিনা ফিরবে যদি আমেরিকা এখান থেকে হাত গুটায় পালায় যায়। এই যে শান্তি চুক্তিটা ব্যর্থ হলো, এখন শেখ হাসিনা ফিরবে, জাস্ট ওয়েট এন্ড সি। আস্তে আস্তে দেখবেন অনেকের জামিন হবে, আস্তে আস্তে দেখবেন অনেকে ফিরবে। কারণ কি, যদি শেখ হাসিনা না ফেরে, তাহলে এই সমস্ত তৌহিদি জনতা, সাথে বাংলাদেশের অনেক সাধারণ সৈনিক যারা সেনাবাহিনীতে চাকরি করে, তাদেরকে জোর করে হলেও পাকিস্তানি অর্থায়নে আমেরিকার পক্ষে যুদ্ধ করার জন্য, দেখা গেছে ওই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানে বাংলাদেশের আর্মি পাঠাবে, এবং সেটা অর্ডার আসবে আমেরিকার কাছ থেকে। আর আমেরিকার অর্ডার মানতে বাধ্য তারেক, আমাদের দুলাভাই ওয়াকারুজ্জামান, আর বাপ তো লাগে আমেরিকা, ওইও মানতে বাধ্য। তো সব মিলে বুঝতেই পারছেন কি হচ্ছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সৈনিক ব্যবহার করবে এই ইরানের বিরুদ্ধে, দালালি খাবে হলো পাকিস্তান। ওই যে $5 বিলিয়ন সৌদি দিল। এখন পাকিস্তান তো নিজের দেশের সৈনিকদের ইউজ করবে কম, কারণ ও জানে যে ধর্মের একটা বড়ি খাওয়াইলে আমি 2 টাকা দিয়ে পাচ্ছি বাঙালি সৈনিক, আমি কেন 10 টাকা দিয়ে আমার দেশের ওই পাকিস্তানি সৈনিক ব্যবহার করতে যাব? দরকার নাই তো। ও তখন বেশি বেশি বাঙালি সৈনিকদেরকে বিদেশে পাঠানোর নাম করে, ম্যান পাওয়ার সাপ্লাইয়ের নাম করে, যুদ্ধে যাওয়ার নাম করে, এগুলাকে তখন ইরানের বিরুদ্ধে লাগাই দেওয়ার একটা চিন্তা ভাবনা করবে। আর বাংলাদেশের জনগোষ্ঠীকে যেন প্রপারলি মিসইউজ করতে না পারে, এই জন্য শেখ হাসিনা সরকার রাজপথে থাকা দরকার। আর এটা আন্তর্জাতিক গোষ্ঠী তথা এই সাউথ এশিয়ান রিজনের ইরানিয়ান গোষ্ঠী থেকে শুরু করে চায়না, রাশিয়া, এরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। আর এই কারণে শেখ হাসিনাকে ফেরাবে যৌথভাবে। এটার মধ্যে ভারতের যেমন সমর্থন থাকবে, চীনের সমর্থন থাকবে, রাশিয়ার সমর্থন থাকবে, কারণ এক শেখ হাসিনার প্রতি প্রত্যেকটা রাষ্ট্রনায়কের আস্থা আছে। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা। সেই 5টা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আপনাদের একটু ব্রিফ করি। ইরানের পারমাণবিক ও ইউরেনিয়াম কার্যক্রম বন্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান রয়েছে এবং আইআইএ এর কড়া নজরদারি চায়। অপরদিকে ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম স্বীকৃতি ও সার্বভৌম অধিকার দাবি করছে। অর্থাৎ ইরান পারমাণবিক কার্যক্রম চালাইতে হলে আমেরিকার অর্ডারের বাইরে চালাতে পারে। ইরানের কথা, আমি আমার দেশে শান্তিপূর্ণ সার্বভৌম ক্ষমতা নিয়ে আমি চাই। এখানে আমেরিকার তাবেদারি করার তো আমার কোনো প্রশ্ন ওঠে না, কারণ এটা তো আমেরিকার দেশ না, এটা তো মুসলিম কান্ট্রি, মুসলমানের দেশ। তো এটা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। তারপর মতবিরোধ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিনী প্রভাব নিয়ে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন যে ঘাঁটি করে রাখছে সেই ঘাঁটিগুলো নিয়ে। আবার যুদ্ধের ক্ষতিপূরণ নিয়েও এক ধরনের দেন দরবার হয়েছে। একটা পর্যায়ে এগুলো নিয়ে যখন আলাপচারিতা হয়, পরবর্তীতে দেখা যায় যে মার্কিন কূটনীতিকরা ইরানের দাবি মানে নাই, ইরানও পারমাণবিক চুক্তিতে আসে না। খেয়াল করে দেখেন, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র আমেরিকান ঘাঁটি থাকার কারণে ওই দেশগুলোতে বম করতেছে, মিসাইল করতেছে। তাহলে শেখ হাসিনা যদি সেন্ট মার্টিন দিয়ে দিত, তাহলে বাংলাদেশে মিসাইল করলে কার উপর পড়তো? আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের উপরে পড়তো। এই কারণে শেখ হাসিনা সেন্ট মার্টিন দেয় নাই। ডক্টর ইউনূস, রেজওয়ানা হাসান, এরা কিন্তু সেন্ট মার্টিন বিক্রি করার জন্য তৎপর হয়ে উঠেছিল। কেন উঠেছিল? যাতে ওখানে আমেরিকান ঘাঁটি করতে পারে, যাতে ওখানে আমেরিকান ঘাঁটি করতে পারে। তাহলে যদি ওখানে আমেরিকান ঘাঁটি করতো, মিসাইলটা পড়লে কি ওই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি থেকে পড়তো? পড়তো না। সুতরাং আপনারা রাজনীতি করেন, কিন্তু জনগণ রাষ্ট্রের স্বার্থ সিদ্ধি নষ্ট করে না। এখন বাংলাদেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করা হচ্ছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ কিন্তু শেখ হাসিনার বিকল্প কেউ নাই। আর এই কারণেই আজকে শিরিন শারমিন চৌধুরীর মতো হাই প্রোফাইল নেত্রীকে জামিন দিয়েছে এবং পরবর্তীতে মিথ্যা মামলা দেওয়ার সাহসও করে নাই। কারণ আস্তে আস্তে বাংলাদেশ সহ বিশ্ব রাজনীতি যেদিকে ধাবিত হচ্ছে, এতে করে বিএনপি বিপদে পড়বে। আর বিএনপি একা এটা সমাধান করতে পারবে না, কারণ বিশ্ব রাজনীতি একা সমাধান করা যায় না, কোনো দল দিয়ে সমাধান করা যায় না। এটা রাষ্ট্র টু রাষ্ট্র ডিপ্লোমেসির মধ্য দিয়ে সমাধান করতে হয়। তো রাষ্ট্র টু রাষ্ট্র ডিপ্লোমেসির মধ্য দিয়ে যেহেতু সমাধান আসবে, সেখানে আরেক রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্রের কাছে সহযোগিতা চাইলেই তো প্রতিবেশী রাষ্ট্র এখানে দেখবে কি সহ অবস্থান আছে কিনা। আর যখনই সহ অবস্থান থাকবে না, তখন তারা তো সহযোগিতা করবে না। কারণ মিয়ানমার চীনপন্থী, ভারত এখন আমেরিকাপন্থী। এখন বাংলাদেশে ধরেন কথার কথা, ভারত বিএনপি সরকারের সাপোর্ট দিল, মিয়ানমার কি বসে থাকবে? চীন কি বসে থাকবে? চীন তো আঙুল দিবেই। চীন চাইবে না বাংলাদেশে আমেরিকার ঘাঁটি হোক। একইভাবে মিয়ানমার যদি বিএনপিকে সহযোগিতা করে, চাইলেও তো ভারত তাকে সেটা হতে দেবে না, কারণ ভারত চাইবে না এখানে চীনের ঘাঁটি হোক। তো সব মিলায়া এখানে কি দরকার? মধ্যপন্থী রাজনীতি দরকার, এবং এমন একটা ভ্যালুয়েবল পার্সন দরকার, যেই ভ্যালুয়েবল পার্সনের কারণে অনেক যুদ্ধ থেমে যাবে, অনেক সমালোচনা থেমে যাবে। সে শুধু দেখবে তার নিজের রাষ্ট্রের বেনিফিট, এবং সেটাই হচ্ছে শেখ হাসিনা। আর এই কারণেই আমি বলছি যে শেখ হাসিনা ফিরবে যদি আমেরিকা এখান থেকে হাত গুটায় পালায় যায়। এই যে শান্তি চুক্তিটা ব্যর্থ হলো, এখন শেখ হাসিনা ফিরবে, জাস্ট ওয়েট এন্ড সি। আস্তে আস্তে দেখবেন অনেকের জামিন হবে, আস্তে আস্তে দেখবেন অনেকে ফিরবে। কারণ কি, যদি শেখ হাসিনা না ফেরে, তাহলে এই সমস্ত তৌহিদি জনতা, সাথে বাংলাদেশের অনেক সাধারণ সৈনিক যারা সেনাবাহিনীতে চাকরি করে, তাদেরকে জোর করে হলেও পাকিস্তানি অর্থায়নে আমেরিকার পক্ষে যুদ্ধ করার জন্য, দেখা গেছে ওই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানে বাংলাদেশের আর্মি পাঠাবে, এবং সেটা অর্ডার আসবে আমেরিকার কাছ থেকে। আর আমেরিকার অর্ডার মানতে বাধ্য তারেক, আমাদের দুলাভাই ওয়াকারুজ্জামান, আর বাপ তো লাগে আমেরিকা, ওইও মানতে বাধ্য। তো সব মিলে বুঝতেই পারছেন কি হচ্ছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সৈনিক ব্যবহার করবে এই ইরানের বিরুদ্ধে, দালালি খাবে হলো পাকিস্তান। ওই যে $5 বিলিয়ন সৌদি দিল। এখন পাকিস্তান তো নিজের দেশের সৈনিকদের ইউজ করবে কম, কারণ ও জানে যে ধর্মের একটা বড়ি খাওয়াইলে আমি 2 টাকা দিয়ে পাচ্ছি বাঙালি সৈনিক, আমি কেন 10 টাকা দিয়ে আমার দেশের ওই পাকিস্তানি সৈনিক ব্যবহার করতে যাব? দরকার নাই তো। ও তখন বেশি বেশি বাঙালি সৈনিকদেরকে বিদেশে পাঠানোর নাম করে, ম্যান পাওয়ার সাপ্লাইয়ের নাম করে, যুদ্ধে যাওয়ার নাম করে, এগুলাকে তখন ইরানের বিরুদ্ধে লাগাই দেওয়ার একটা চিন্তা ভাবনা করবে। আর বাংলাদেশের এই জনগোষ্ঠীকে যেন প্রপারলি মিসইউজ করতে না পারে, এই জন্য শেখ হাসিনা সরকার রাজপথে থাকা দরকার। আর এটা আন্তর্জাতিক গোষ্ঠী তথা এই সাউথ এশিয়ান রিজনের ইরানিয়ান গোষ্ঠী থেকে শুরু করে চায়না, রাশিয়া, এরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। আর এই কারণে শেখ হাসিনাকে ফেরাবে যৌথভাবে। এটার মধ্যে ভারতের যেমন সমর্থন থাকবে, চীনের সমর্থন থাকবে, রাশিয়ার সমর্থন থাকবে, কারণ এক শেখ হাসিনার প্রতি প্রত্যেকটা রাষ্ট্রনায়কের আস্থা আছে।
গেম কোন দিক দিয়ে ঘুরতেছে বুঝতেছেন তো? খেলা হবে, ওয়েট অ্যান্ড সি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার একটি মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। কারণ কিনা আপনি যে নিউজটা দেখে কি জানলেন, কি শিখলেন, এই কমেন্ট করলে কি হবে, দর্শকবাসী জানবে এবং যারা কানে শোনে না তাদের জন্য উপকার হবে। আর আপনি কোন দল করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আওয়ামী লীগ হয়ে থাকলে অবশ্যই জয় বাংলা লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।